ব্রিটিশ ইন্ডিয়ার ব্যাপারে অনেক কথা তো হয়েছে হাফ প্যান্ট হিস্ট্রিতে। আজ চলুন একেবারে সিংহের গুহার ভেতরেই মাথা ঢোকাই, মানে দি সেন্টার, এপি সেন্টার অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া, যেটা এক সময় ছিল আমাদের রাজভবন, যেটার নাম ছিল গভর্নমেন্ট হাউস। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ফ্যাক্টরি ছিল অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমে। এটা তৈরি হয়েছিল 1611 সালে, তবে এটা ছিল অস্থায়ী। 1612 সালে মোগল শাহেনশাহ জাহাঙ্গীর অনুমতি দেওয়ার পর প্রথম স্থায়ী ফ্যাক্টরি তৈরি হয় গুজরাটের সুরট শহরে। 1639 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাসাপট্টনম বলে একটি গ্রাম কেনে এবং তার পরের বছর সেখানে তৈরি করে ফোর্ট সেন্ট জর্জ। এটাই হয়ে ওঠে মাদ্রাস প্রেসিডেন্সি। 1661 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে বিয়ে হয় পর্তুগালের ক্যাথরিন অফ ব্রিগ্যাঞ্জার। বিয়ের যৌতুক হিসেবে ইংরেজরা পায় ভারতের পশ্চিমে 7টি দ্বীপ: কোলাবা, লিটল কোলাবা, মাজাগাঁও, পরেল, ওয়ার্লি, মাহিম এবং একটি দ্বীপ যেটি বিখ্যাত ছিল মুম্বা দেবীর মন্দিরের জন্য। পর্তুগিজরা এই দ্বীপের নাম দিয়েছিল বোমবাইম। বোম মানে ভালো, আর বাইম মানে ছোট বন্দর। সেই বোমবাইম থেকে শহরের নাম হয় বম্বে, আজকের মুম্বাই। 1668 সালে বছরে 10 পাউন্ডের বিনিময়ে ইংরেজ সরকার বম্বে তুলে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এবং তৈরি হয় বম্বে প্রেসিডেন্সি। ওদিকে 1690 সালে জোব চার্নক সুতানুটি বলে একটি গ্রামে এসে নামেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটি এবং তার পাশের 2টি গ্রাম গোবিন্দপুর এবং কলিকাতার দখল নেয় এবং এখানে তৈরি হয় বেঙ্গল প্রেসিডেন্সি। হেডকোয়ার্টার্স সেই কলিকাতা, মানে কলকাতা, মানে ইংরেজদের ক্যালকাটা। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যে চূড়ান্ত দুর্নীতি হচ্ছে সে খবর কিন্তু ইংল্যান্ডে মাঝে মাঝেই পৌঁছত। শেষে বাধ্য হয়ে 1773 সালে সরকার রেগুলেটিং অ্যাক্ট পাশ করে। মাদ্রাস এবং বম্বেকে বেঙ্গল প্রেসিডেন্সির অধীন করা হয়। তৈরি করা হয় একটি বেঙ্গল সুপ্রিম কাউন্সিল এবং সেই কাউন্সিলের মাথা হিসেবে বসানো হয় একজন গভর্নর জেনারেলকে। 1773 থেকে 1785 সাল পর্যন্ত সেই গভর্নর জেনারেলের পদে ছিলেন ওয়ারেন হেস্টিংস। হেস্টিংসের কলকাতায় থাকার জন্য ছিল 2টি বাড়ি। অফিসিয়াল রেসিডেন্স হলো বেলভেডিয়ার, আজকে ন্যাশনাল লাইব্রেরি, আর তাছাড়া আলিপুরের হেস্টিংস হাউস, যেটা এখন ইনস্টিটিউট ফর এডুকেশন ফর উইমেন। যতদিনে ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়েছেন ততদিনে অফিসিয়াল রেসিডেন্স হয়ে গেছে বাকিংহাম হাউস। আজকের রাজভবন যেখানে, সেখানেই ছিল এই বাকিংহাম হাউস। বাড়িটি এক ইউরোপীয়র কাছ থেকে 1,20,000 টাকা দিয়ে কিনে নিয়েছিলেন চিতপুরের নবাব মোহাম্মদ রেজা খান। তিনি বাড়িটি কোম্পানিকে ভাড়া দেন মাসে 1000 টাকার বিনিময়ে। 1789 সালে কলকাতায় এসেছিলেন এক ফরাসি পর্যটক, যিনি বাকিংহাম হাউসের ব্যাপারে লেখেন, "The house is handsome, but by no means equal to what it ought to be for a personage of so much importance." ওয়েলেসলিরও একই মত ছিল। ভারতের বড়লাট একটা ভাড়া বাড়িতে থাকবেন? হতেই পারে না। 1798 সালে বাকিংহাম হাউস রেজা খানের ছেলে নবাব দিলাওয়ার জংয়ের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নেয়। দিলাওয়ার জংকে বাড়ির দাম দেওয়া হয় 13,450 পাউন্ড। তবে কোম্পানি শুধু সেই বাড়িটা কিনেই শান্ত হয়নি, তার চারপাশে এক গাদা বাড়ি, জমি সব কেনা হয়, যাতে নতুন বাড়ির চারিদিকে একটা বড় খোলা বাগান তৈরি করা যায়। সব মিলিয়ে জমির দাম পড়ে 71,437 পাউন্ড, আজকের টাকা হিসেবে 25,07,26,000 টাকার একটু বেশি। তারপর সেই বাড়ি ভেঙে বড়লাটের জন্য নতুন বাড়ি তৈরি করার কাজ শুরু হয়। ইংল্যান্ডের কোর্ট অফ ডিরেক্টরসের অনুমতি নেওয়া তো দূরের কথা, তাদের খবর পর্যন্ত না দিয়ে ওয়েলেসলি ক্যাপ্টেন ওয়ায়াট বলে একজনকে দায়িত্ব দেন নতুন গভর্নমেন্ট হাউসের নকশা তৈরি করার। প্ল্যান পছন্দ হলে
চিফ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল ক্যামেরনকে বলা হয় খরচের এস্টিমেট দিতে। এস্টিমেট দেওয়া হয় ৬৬,১৫০ পাউন্ড, আজকের হিসেবে ৯৫,১২,০০,০০০ একটু বেশি। ১৭৯৯ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়। ১৮০৩ সালের ১৮ই জানুয়ারি বাড়ির কাজ শেষ হয়। তবে তার অনেক আগেই ওয়েলেসলি বাড়িতে থাকা শুরু করেছেন। এস্টিমেটের থেকে ২১,০০০ পাউন্ড বেশি খরচ হয়েছিল বাড়ি তৈরি করতে, এবং সেই বাড়ির নাম হয় গভর্নমেন্ট হাউস। বাড়ির ফার্নিচার ইত্যাদির জন্য খরচ হলো আরও ১৮,৫৬০ পাউন্ড। তাছাড়া আরও ৩,৫০০ পাউন্ড প্রায় খরচ করে গভর্নমেন্ট হাউসের দুদিকে দুটি নতুন রাস্তা তৈরি করা হলো। এই খরচের বহরের জন্যই আলটিমেটলি ওয়েলেসলি চাকরি যায় এবং তাকে ইংল্যান্ডে ফেরত ডেকে পাঠানো হয়। এটা হয়তো অনেকেই জানেন যে রাজভবন বা গভর্নমেন্ট হাউস তৈরি করা হয়েছিল কেডলস্টন হলের আদলে। ১৭৫৯ থেকে ৬৫ সালের মধ্যে তৈরি হয়েছিল এই কেডলস্টন হল ইংল্যান্ডের ডার্বিশারে কার্জন পরিবারের জন্য, মানে আমাদের লর্ড কার্জনের পূর্বপুরুষ। তবে দুটি বাড়ি সত্যি কতটা একরকম দেখতে, সামনে থেকে তুলনা করলে মিল অনেকটা বোঝা যায়, তবে সব থেকে বেশি স্পষ্ট হয় যদি আমরা স্যাটেলাইট ভিউ দেখি। বুঝতেই পারছেন যে কেডলস্টন হলের থেকে রাজভবন আকারে আরো বড়, কারণ কেডলস্টন হলের ওই ঘোরানো প্যাসেজ দিয়ে দুটি উইং আছে আর রাজভবনের আছে 4টে। এই এক একটা উইং এক একটা আলাদা বাড়ির সমান। মাঝের যে অংশটা সেখানে রয়েছে বাড়ির যাকে বলা যায় বাহিরমহল। এখানে থ্রোন রুম, বল রুম এইসব রয়েছে। কেডলস্টন হলের থেকে আর দুটি ব্যাপারে এই বাড়ির তফাৎ রয়েছে। এক, কেডলস্টন হল পাথরের তৈরি, কিন্তু রাজভবন তৈরি ইটের। আর দ্বিতীয়, ভারতের আবহাওয়ার কথা মাথায় রেখে রাজভবনের আর্কিটেকচারে কিছু পরিবর্তন করা হয়েছে। গভর্নমেন্ট হাউস যতদিন তৈরি হচ্ছিল ওয়েলেসলি ততদিন থাকছিলেন ফোর্ট উইলিয়ামের ভেতরে। ৪ মে ১৮০২ সালে শ্রীরঙ্গাপট্টনমের যুদ্ধের অ্যানিভার্সারি উপলক্ষে ওয়েলেসলি নতুন গভর্নমেন্ট হাউসে একটা ব্রেকফাস্ট পার্টি দেন। ৭০০ অতিথি আমন্ত্রিত ছিলেন। রাজভবনের আজ প্রধান গেট হচ্ছে উত্তর দিকে, তবে তা চিরকাল ছিল না। উত্তর দিকের গেট প্রধানত ব্যবহার করা হতো বাড়ির স্টাফের যাতায়াতের জন্য। রাজভবনের একটা অদ্ভুত জিনিস হচ্ছে, যখন বাড়ি তৈরি করা হয়েছিল তখন রান্নার কোনো ব্যবস্থা বাড়ির মধ্যে ছিল না। রান্না করা হতো উত্তর দিকে রেড ক্রস প্লেসের একটি বাড়িতে, আর সেখান থেকে খাবার ছোট ছোট পালকিতে করে নিয়ে আসা হতো রাজভবনের ভেতরে। রেড ক্রস প্লেসের একাধিক বাড়ি ধীরে ধীরে ইংরেজ সরকার কিনে নেয় রাজভবনের স্টাফের কাজ করার এবং থাকার জন্য, এবং আজও সেই ব্যবস্থা কিন্তু চালু আছে। তার মধ্যে রয়েছে এই বাড়িটা, যেটা ছিল রাজভবনের আস্তাবল। রাজভবনের আজকের যে উত্তর দিকের গেটটা আমরা দেখি, সেটা তৈরি হয়েছিল ১৯১১ সালে, যখন কলকাতা এসেছিলেন রাজা পঞ্চম জর্জ। উত্তর দিকের গেট দিয়ে ঢুকে নুড়ি বিছানো পথের মাঝখানে সাজানো রয়েছে একটা কামান। কামানটা বসানো রয়েছে একটা ড্র্যাগনের পিঠে। ১৮৩৯ থেকে ১৮৪২ মধ্যে চীনের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লড়ে দ্য ফার্স্ট ওপিয়াম ওয়ার। সেই যুদ্ধ শেষ হয় চীনের নানকিং বা নানজিং শহরে সম্রাটের সঙ্গে শান্তি চুক্তি সই করে। সেই চুক্তি সইয়ের সময়ই এই কামান চীন থেকে নিয়ে এসে গভর্নমেন্ট হাউসে বসানো হয়। ১৫ই আগস্ট ১৯৪৭ সালে যখন স্বাধীনতা আসে, তখন পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন সি রাজাগোপালাচারী। তিনি সকাল ৮টার সময় এই রাজভবন থেকেই স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। এত বছরে রাজভবনে অনেক গোলমাল হয়েছে। এক গভর্নর নাকি রাজভবনের অ্যান্টিক ফার্নিচার নিলামে বিক্রি করে দিয়েছিলেন। হঠাৎ একদিন দেখা যায় যে রাজভবনের বেশ কিছু মার্বেলের মূর্তি গায়েব হয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। তারপর আরেক গভর্নর সেগুলো খুঁজে পান ফোর্ট উইলিয়ামের ভেতরে এবং সেগুলো ফিরিয়ে আনেন। রাজভবনের ভেতরে যে ঠিক কি কি জিনিস রয়েছে তার ক্যাটালগ তৈরি করা এবং ক্যাটালগের সঙ্গে সব জিনিস মিলিয়ে রাখার যে বিরাট কাজ, সেটা শুরু হয়েছিল গভর্নর বীরেন জে শাহ এর আমলে। তো এই ছিল মোটামুটি সংক্ষেপে রাজভবনের ইতিহাস, যেটার এখন নাম হয়ে গেছে নাকি লোকভবন। যাই হোক, আমি অনেক বয়স হয়েছে, আমি রাজভবনই বলবো। আজকাল তো অবশ্য রাজভবনের ট্যুরও করা যায়। আপনি ভেতরে গিয়ে সুন্দর করে একটা গাইডেড ট্যুর নিয়ে ঘুরে টুরে আসতে পারেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ভেতরে ছবি তোলা নাকি অ্যালাউড নয়।
এইটা যে কেন অ্যালাউড নয়, কি যে সিকিউরিটির সমস্যা হবে কয়েকজন ট্যুরিস্ট ভেতরে গিয়ে ছবি তুললে, সেটা আমার আজ অব্দি মাথায় ঢোকেনি। ইনফ্যাক্ট আপনি কল্পনা করুন, কলকাতার একজন মানুষ হিসেবে আপনি আমেরিকায় বেড়াতে গিয়ে হোয়াইট হাউসের ভেতরে ট্যুর করতে পারেন। সেখানে আপনি ছোট যদি ক্যামেরা থাকে বা মোবাইল ফোন থাকে, তা দিয়ে যথেচ্ছ ছবি ভেতরে তুলতে পারেন। অথচ কলকাতার মানুষ হয়ে আপনার নিজের রাজ্যের রাজভবনের ভেতরে আপনি ছবি তুলতে পারেন না। সাচ সিকিউরিটি মাচ ওয়াও। যাই হোক, আশা করছি একদিন এইসব উদ্ভট নিয়ম কানুন উঠে যাবে, তখন সুন্দর করে আমরা ভেতরে গিয়ে একটু সেলফি টেলফি তুলতে পারবো আর কি। যাই হোক, তো এই ছিল রাজভবনের গল্প। সামনে শনিবার এরকম আরেকটা গল্প নিয়ে আমি ফিরে আসবো। আর সেই গল্প শুনতে হলে বা কলকাতার ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাসের ব্যাপারে যদি আপনার আরও জানার ইচ্ছে থাকে, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমি দীপ, সামনে শনিবার আবার দেখা হচ্ছে। নমস্কার।